আমি তোমায় ভীষণ ভালোবাসি ফারাজ, কিন্তু আমি এসব করতে পারবো না। এই তোমার ভালোবাসা? হ্যাঁ, আর কেউ কি করে না নাকি? তুমি বাচ্চা নাও মাহিয়া, অনার্সে পড়ছো। দেখো ফারাজ, তোমায় আমি ভালোবাসি সত্যি, তাই বলে আমার সতীত্ব তোমার কাছে বিলিয়ে দেব এমন না। তাহলে বলবো তুমি আমায় ভালোই বাসো না। এমন তো নয় যে বিয়ে করব না তোমায়। তাহলে আগে বিয়ে করো, এরপর না হয় হালাল ভাবে সব ভোগ করো। মাহিয়ার এমন কথায় মেজাজ খারাপ হলো ফারাজের। 2 বছরের সম্পর্ক দুজনের, কিন্তু ফারাজ ছুতে গেলেই যেন মাহিয়া নিয়ে যায়। ঠিক আছে, তোমার সাথে আমার সব সম্পর্ক তবে এখানেই শেষ। ফারাজ, আমাদের 2 বছরের ভালোবাসা শুধুমাত্র এর জন্য শেষ করব? এত কথা শুনতে চাই না। সামান্য ভালোবাসার প্রমাণ দিতে পারবি না? আমাকে বিশ্বাস করতে পারছিস না, সেখানে সম্পর্ক কিসের? ভালো থাক বাই। কল কেটে গেল। মাহিয়া ঢুকরে উঠল। এত ভালোবাসার পরেও এসব কথা বলবে ভাবেনি মাহিয়া। কে কল করেছিল রে? ফারাজ, মা। ও কি পড়লো? কেমন আছে ওরা? আসেও না এখন তেমন একটা। তোর মামা মামি কেমন আছে? সবাই ভালো আছে মা, আসতে পারে হয়তো। অনেক দিন হয় দেখা হয় না, তাড়াতাড়ি আসতে বলিস কিন্তু। মাহিয়া হাসার চেষ্টা করল। ফারাজ আর মাহিয়া সম্পর্কে মামাতো ফুফাতো ভাই বোন। 2 বছর আগে সম্পর্ক জড়ায় ওরা। যদিও মাহিয়া চায়নি, কিন্তু ফারাজের পাগলা মতো অবশেষে রাজি হতে হয়। সমবয়সী দেখে তুই তোকারির সম্পর্ক ছিল, যা আস্তে আস্তে তুমিতে পরিণত হয়েছে। দেখ মাহিয়া, আমি তোকে ভালোবেসে ফেলছি। দেখ ফারাজ, আমি তোর ফুফাতো বোনই থাকি। এই ব্যাপার বাসায় জানলে কি হবে ভাবতে পারিস? তুই, আমি ঠিক তো সব ঠিক। বাসায় জানলে আর কি হবে? বিয়ে দিয়ে দিবে। মজা করবি না একদম। ঠিক আছে, এখন বল তুই আমায় ভালোবাসিস না? সত্যি করে বলবি কিন্তু। মাহিয়া কি বলবে ভেবে পেল না। সেও যে মনে মনে ফারাজকে ভালোবাসে। মাহিয়ার তুলনায় ফারাজ যথেষ্ট সুন্দর। অন্যদিকে মাহিয়া শ্যাম বর্ণের। চুপ করে আছিস কেন বল? নাকি এই চুপ থাকাতেই হ্যাঁ ধরে নিব আমি? মাহিয়া লজ্জা পেল, দৌড়ে চলে গেল ঘরে। আজ থেকে তবে তুই আমারই। সেই থেকে দুজনের প্রণয়। ফারাজ প্রচন্ড ভালোবাসত মাহিয়াকে। হুট করে কেন যে বদলে গেল বুঝে উঠতে পারে না। কেন এমন করছিস ফারাজ? মনের থেকে কি শরীর বড় হয়ে গেল? কিরে, কাজ হয়েছে? আরে না বাল। কি এক মাইয়া, এত ভাব। কার সাথে প্রেম করস তুই? হ্যাঁ? ফারাজ চুপ করে রইল। যতই বলুক না কেন, হয়তো মাহিয়াকে সে সত্যিই ভালোবাসে। বাদ দে, ও যেহেতু চাই না, আমারও মনে হয় না এসব ঠিক। আবারও আমার ফুফাতো বোন। আবে সালা, ফুফাতো বোন দেখি তো মজা, কাউকে বলতেও পারবে না। না রে, ব্যাপারটা ঠিক হবে না। আরে বেটা, এই বয়সে মজা না করলে করবি কবে? আচ্ছা শোন, সাইমা আছে না? কোন সাইমা? আমাদের জুনিয়র যে সাইমা। ও হ্যাঁ, তো কি হয়েছে? ও তোকে পছন্দ করে, রিলেশন করবি? ফারাজ চমকালো। কি বলছিস এসব? মাহিয়া আছে? আরে মাহিয়া আছে থাকুক, একটার পিছে পড়ে থাকলে বাস খাবি, বুঝেছিস? আর মাহিয়া তোকে কি ভালোবাসলো বল? সামান্য রুম রেডি করতে রাজি নয়, এগুলো কি ভালোবাসা? ফারাজকে অনেক কিছু বোঝালো করিম। বন্ধুর বুদ্ধিতে ভুল পথে প্রচলিত হলো ফারাজ। মেনে নিল করিমের কথা। সাইমার সাথে ভাব করিয়ে দিল করিম। ব্যাস, সুন্দর সম্পর্ক খারাপ হলো। মাহিয়ার হাজারো কল রিসিভ হলো না। 15 দিন পরে কল ধরলো ফারাজ। ফারাজ, তুমি ফোন ধরছিলে না কেন? জানো আমি কতটা পাগল হয়েছি? মাকে কল করেও পেলাম না। তোমার কি হয়েছে ফারাজ? দেখ মাহিয়া, তোকে যা বলার তা আগেই বলেছি। তুমি তেমন ছিলে না। 2টা বছর তুমি পাগল ছিলে। হুট করে কি হয়ে গেল তোমার? তোরে এত কথা শোনার সময় নেই। কেন এমন করছো? আমি তোমাকে অনেক ভালোবাসি, প্লিজ বোঝো একটু। ভালোবাসিস? হা হা হা। ওকে ভালোবাসার প্রমাণ দে। প্রমাণটা কি শরীর দিয়েই হয়? তুই আমাকে ভালোই বাসিস না। ভালোবাসলে বিশ্বাস করতি। বিয়ে করতে চেয়েছিলাম। তাহলে কেন করছো না? বিয়ের পরে তো সব তোমারই। তাহলে আগে নয় কেন? যদি রাজি থাকিস তবেই আমার সাথে থাকবি, না হয় না। সামান্য জিনিস চাইছি, তাও দিতে পারছিস না। তুই কি চাস আমি অন্য মেয়ের কাছে যাই? মাহিয়ার বুকে চিনচিনে ব্যথা হলো। হতবম্ব হয়ে চুপ করে রইল। ওকে, তবে তাই হবে। তুই যেহেতু দিবি না, তাহলে অন্য কাউকেই তো বেছে নিতে হবে আমার। ফারাজ, আমার কথা আমি জানিয়ে দিয়েছি। মাহিয়া চুপ থাকলো। ভাবলো, চোখ দিয়ে টপ টপ পানি গড়ালো। চোখ বন্ধ করে জোরে শ্বাস নিল। ঠোঁট কামড়ে ধরে বলল, ঠিক আছে, তুমি যা চাও তাই হবে। তবু আমাকে ছেড়ে যেও না। তোমার পাশে অন্য কাউকে মানতে পারবো না আমি। ফারাজ যেন আকাশের চাঁদ হাতে পেল। খুশিতে চোখ চকচক করে উঠল। এতক্ষণের রাগান্বিত ভাবটা চলে গেল। এক প্রকার লালসা কাজ করলো। এই তো আমার মাহি সোনা, আমিও তোমায় অনেক ভালোবাসি জান।
তবে আমার একটা শর্ত আছে। শর্তের কথা শুনে খুশিতে ভাটা পড়ল ফারাজের। শর্ত? কিসের শর্ত? আমায় আগে বিয়ে করতে হবে, তারপর। ফারাজের মেজাজ বিগড়ালো। হোয়াট? পাগল হয়েছো তুমি? হ্যাঁ, পাগলি। কাউকে জানানোর দরকার নাই, তবুও বিয়ে করো। দরকার হয় কলমা পড়ে বিয়ে করো। আমি চাই হালাল ভাবে হোক সব। ফারাজ কিছুক্ষণ ভাবলো, অতঃপর রাজি হলো। কাল হোক তবে। মাহিয়া চোখের কোণের পানিটুকু মুছে বলল, আচ্ছা। সারা রাত নির্ঘুমে কাটালো মাহিয়া। ফজরের নামাজ পড়ে চা বানানোর জন্য রান্নাঘরে পা বাড়ালো। চুলায় দুধ বসিয়ে দাঁড়িয়ে রইল। বিভিন্ন চিন্তার মধ্যে ডুবে গিয়ে কখন যে দুধ উতলে পড়লো টেরই পেল না। এই মাহিরা, কোন দিকে মন তোর? দুধ সব পড়ে গেল। মাহিয়া চমকে উঠল। ও হ্যাঁ মা, কি হয়েছে? কোন ধ্যানে আছিস তুই? হ্যাঁ, কই কিছু না তো। আমি স্পষ্ট দেখতে পাচ্ছি। ঘোড়ার ডিম দেখতে পারছো তুমি? ভাল লাগে না। কি হলো মেয়েটার, এমন করলো কেন? মাহিয়া রুমে এসে ঠাস করে দরজা লাগালো। বিছানায় বসে কাঁদতে লাগলো। কিছু সময় পরে দরজা খুলে ভেতরে ঢুকলেন ওর মা। চায়ের কাপটা সামনে রেখে বললেন, মারে কি হয়েছে তোর? কোনো কারণে ডিস্টার্ব আছিস? আচ্ছা থাক, বলতে হবে না, এখন চাটা খেয়ে নাও তো। তিনি চলে যেতে নিলে মাহিয়া বলল, মা আমি সরি, আসলে রাতে ঘুম হয় নাই তো, তাই মেজাজ খারাপ। কিছু মনে করো না। মাহিয়ার মা মুচকি হাসলেন। আমি কিছু মনে করিনি মা, আমাদের একমাত্র মেয়ে তুমি, আদর ভালোবাসা দিয়ে বড় করেছি তোমায়। তোমার কিছু হলে আমার কলিজা ছিঁড়ে যায়। মাহিয়া ছলছল চোখে তাকালো। তোমার এই আদরের মেয়েই জীবনের সবচেয়ে বড় সিদ্ধান্ত তোমাদের ছাড়া নিয়ে ফেললো। মাহিয়ার মা চলে যেতেই ফারাজের কল দেখতে পেল। রিসিভ করতেই, কই থাকো? হ্যাঁ, কতগুলো কল দিছি। মা সামনে ছিল। ও আচ্ছা, আসছো কখন? আমার তো আর ভালো লাগছে না, তাড়াতাড়ি আসো। শর্তের কথা মনে আছে তো? ফারাজের উৎফুল্ল মনে আবারও বিগড়ে দিল যেন মাহিয়া। তাতে দাঁত চিবিয়ে বলল, মনে আছে, আমি তোমার মতো না যে ভুলে যাব। ঠিক আছে, অ্যাড্রেস টেক্সট করে দিও, আমি সময় মতো পৌঁছে যাব। ফোন রাখলো মাহিয়া। বার কয়েক জোরে শ্বাস নিয়ে নিজেকে ধাতস্থ করলো। ফারাজ ঠিকানা বলে দিল। সকাল 11টায় কাজী অফিসের সামনে গিয়ে দাঁড়ালো মাহিয়া। বুকটা দুরু দুরু করছে। ফোন লাগালো ফারাজকে। কোথায় তুমি? পিছে তো দেখো। মাহিয়া তাকালো, দেখতে পেল ফারাজকে। 3 কপুলে বিয়ে হলো ওদের। জানলো না কেউই। বিয়ে হলো ঠিকই, কিন্তু প্রমাণ রইল না। মাহিয়া ভাবতেও পারলো না পরবর্তীতে তার সাথে ঠিক কি হবে। চলো তবে। কোথায়? কি কথা ছিল ভুলে গেছো? মাহিয়া মাথা নেড়ে না করলো। ফারাজ বাঁকা হাসলো। করিমের ঠিক করে দেওয়া বাসায় গেল দুজন। মাহিয়ার কেমন একটা লাগলো। মনের সম্পর্ক ঠিক না থাকলে শারীরিক সম্পর্কেও মন ভরে না। ফারাজের চাওয়ার কোনো পবিত্রতা নেই, যা স্পষ্ট বুঝতে পারছে মাহিয়া। তবু কিছু করার নেই, ভালোবাসে যে। ফারাজ আমার কেমন একটা লাগছে। কেমন লাগার কি আছে? আজকে তোমায় এত মজা দিব যে জীবনেও ভুলবে না। ফারাজ এক পা করে এগিয়ে গেল। মাহিয়ার সর্বাঙ্গ কাঁপছে, যা দেখে ফারাজের শরীরে পশম দাঁড়িয়ে গেল। ফারাজ উন্মাদ হলো। মাহিয়ার শরীর থেকে ওড়না সরালো। উন্মুক্ত হলো দেহের ভাঁজ। মাহিয়ার চোখ দিয়ে অঝরে অশ্রু গড়ালো। ঘনিষ্ঠ হলো দুজনই। মাহিয়ার শরীরের প্রতিটি ভাঁজে স্পর্শ পেল ফারাজের। মাহিয়ার চাদর খামছে ধরলো। ব্যথায় কুকিয়ে উঠল। একটা সময় জ্ঞান হারালো। মাহিয়া যখন জ্ঞান ফিরল তখন চারপাশে অন্ধকার ঘনিয়ে। এ কি, আমি এখানে কেন? শরীরে ব্যথা অনুভব করতে মনে পড়ল সব। ফারাজ, ফারাজ কোথায় তুমি? কোথাও পেল না ফারাজকে। মাহিয়ার ভয়ে আত্মা শুকিয়ে গেল। ঘড়ি করে উঠতে গেল, কিন্তু পারল না। শরীরের শক্তি একদমই নেই। তবুও উঠে দাঁড়ালো। ফারাজ দাঁড়াও, তুমি, আমার ভয় লাগছে, প্লিজ সাড়া দাও। না, কোথাও নেই ফারাজ। মাহিয়া কান্নায় ভেঙে পড়লো। ফোনের কথা মনে হতে ফোন হাতে নিল। মায়ের অজস্র কল। ফারাজের একটা মেসেজও আছে। টেবিলের উপর ওষুধ আছে, খেয়ে নিও। আমার জরুরি কাজ থাকে, চলে আসতে হলো। বাই দ্য ওয়ে, আজকের মুহূর্তটা দারুণ ছিল। তুমি সত্যি অসাধারণ। লাভ ইউ সোনা। সাবধানে বাসায় যেও। মাহিয়ার কান্না থেমে গেল। এক প্রকার ঘৃণা জেঁকে ধরলো। ক্লান্ত শরীরটাকে টেনে তুলে গোসল সেরে বেরিয়ে গেল। মাকে কল করলো। হ্যালো মা। কি রে, কতগুলো কল করেছি তোকে, ধরিস না কেন? কোথায় তুই? কত রাত হলো, তুই তো দেরি করিস না। কোথায় আছিস? ব্যস্ত হইও না, আমি রাস্তায় আছি। তাড়াতাড়ি আয়, তোর মামা মামি এসেছে। মামি? মামি? হ্যাঁ জলদি আয় তুই। কল কেটে গেল। মামি? মামি বাসায়? তাহলে ফারাজ বাসায় হবে নিশ্চয়ই। আচ্ছা, হঠাৎ করে আমাদের বাসায় কেন? তবে কি
মাহিয়ার যেন নিমেষে শরীর ব্যথা ঠিক হয়ে গেল। ফারাজ কি তবে আমায় সারপ্রাইজ দিল? কি রে মা, এত দেরি করলি কেন? বাড়ি ফিরতে না ফিরতেই এমন কথায় ঘাবড়ালো মাহিয়া। একটা নোট আনতে গিয়ে দেরি হয়ে গেল। মামিমা কেমন আছো তোমরা? এতদিন বাদে এলে। আছি ভালোই, এলাম একটা কাজে। ও, আর কেউ আসেনি? হ্যাঁ, তোর মামু এসেছে, যা ফ্রেশ হয়ে নে তাহলে। মাহিয়ার আনন্দ নিভে গেল, শরীরে কেমন শক্তি পাচ্ছে না। মাথা নেড়ে চলে গেল রুমে। ফ্রেশ হয়ে এসে বিছানায় গায়ে লিয়ে দিতেই নিচ থেকে চিৎকার চেঁচেমেচি শোনা গেল। কি হলো হঠাৎ? মামিমার গলা শোনা যাচ্ছে না। ক্লান্ত শরীরটাকে নিয়েই বের হলো মাহিয়া। দেখুন ভাবি, জমি আমি লিখে দিব না, বাবার কালের আছে এইটুকু, যার জন্য একটু বাপের বাড়ি এখনো আদর আছে। আপনারা ভোগ করছেন করেন, আমি তো না করিনি। দেখো সেলিনা, ওই জমি আমার লাগবে, বাড়ি করব ওখানে, তোমায় টাকা দেব, লিখে দাও। সরি ভাবি, আমার টাকার দরকার নাই, তবুও আমি লিখে দেব না। ভালোই ভালোই লিখে দাও সেলিনা। কি হচ্ছে এখানে? মাহিয়ার কথায় দুজন তাকালো। মেয়েকে দেখে সেলিনা বললেন, তোর মামি জমি চায়, কিন্তু আমি লিখে দিব না, এটাই আমার শেষ কথা। বাবার দেওয়া জমি আমি কিছুতেই দেব না। মামিমা, তোমাদের তো নানা ভাই অনেক দিয়েছে, মায়েরটাই কেন লাগবে? আমার ওই জমি লাগবে, 1 সপ্তাহ সময় দিচ্ছে, সুন্দর মতো লিখে দিবে, না হয়। না হয় কি, আমার জমি আমি বুঝবো কি করব না করব, আর যাই হোক আপনার নামে দেব না, দরকার হয় ইতিমখানায় বিলিয়ে দিব। এতে যেন আরো ক্ষেপে গেলেন ফারাজের মা। কয়েকটা কড়া কথা শুনিয়ে প্রস্থান করলেন। মাহিয়ার ভয় হলো, ফারাজের সাথে তার সম্পর্কটা মনে পড়তে আটকে উঠল। ফারাজের মা চলে যেতে থম মেরে বসে রইলেন সেলিনা হক। মা, এত ঝামেলার কি আছে, দিয়ে দাও। দিতাম যদি ভালো মানুষ হতো। এই জমির জন্য ওই বাপের বাড়ি যেতে পারছি, ওই মহিলার নামে দিয়ে দিলে আর বাপের বাড়ি কিনারাও যেতে পারবো না। ওদের এত থাকতেও ওইটুকু জমির ওপরই চোখ গেল। আমাদেরও তো কম নেই, শুধু শুধু সম্পর্ক নষ্ট করার কোনো মানে হয় বলো? দেখলি না কেমন হুমকি দিয়ে চলে গেল, এরপরও আর নাই। চল খেতে দেই তোকে, চোখ মুখ শুকিয়ে গেছে। সেলিনা হক উঠে গেলেন। মাহিয়া নিরাশ চোখে মায়ের দিকে তাকালো। ফারাজকে একটা কল করতে হবে। উফ, এত সব ঝামেলা এখনই হতে হলো। খেয়েই নিজের রুমে গেল মাহিয়া। কল করলো ফারাজকে, ধরলো না। একবার দুবার অনেকবার কল করলো। ফারাজ কই তুমি? কল ধরছো না কেন? আবার চেষ্টা করলো, হতাশ হলো। শরীরের ক্লান্তিতে ঘুমিয়ে পড়লো। এত কিছুর মধ্যে মাহিয়ার জন্ম নিয়ন্ত্রণ ঔষধ খেতে মনে থাকলো না। ভুলে গেল এর পরিণতি কতটা ভয়াবহ হবে। যাকে বিশ্বাস করে নিজের সবটুকু দিয়ে দিল, সেই কতটা বেঈমান হবে। দোস্ত, কাল যা মজা হলো, তুই ঠিকই বলেছিলি রে, এনজয় ছাড়া জীবন পানসে। আমার কথাই বললো, তবে এখন কি করবি? কি আর করব, যা ভেবেছিলাম তা তো হয়েই গেল। উফ, কি যে মজা, মনে পড়তেই গা শিউরে উঠছে। ফারাজ, তুমি আমার কল ধরছো না কেন? ক্যাম্পাসে বসে কথা বলছিল ফারাজ আর করিম। মাহিয়ার আগমনে ভাটা পড়ল। আরে মাহি আছে, কেমন আছো? করিমকে একেবারে দেখতে পারে না মাহিয়া। ছেলেটাকে দেখলেই গা গুলিয়ে আসে। ফারাজকে অনেকবার বারণ করেছে না মিশতে, তবুও মিশে। ভালো ভাইয়া, আপনি? আমিও ভালো। করিম কেমন একটা দৃষ্টিতে তাকিয়ে আছে মাহিয়ার সর্বাঙ্গে। মাহিয়ার কেমন অস্বস্তি হলো। ফারাজ, তোমার সাথে কথা আছে আমার, এসো। ফারাজের হাত ধরে টেনে নিয়ে গেল মাহিয়া। আরে কি করছো, টানছো কেন? কোনো কথা বলল না মাহিয়া। আমার ফোন ধরছিলে না কেন? ঘুমিয়ে গিয়েছিলাম, ফোন সাইলেন্ট ছিল। ও আচ্ছা, তাই? এখন ফোন সাইলেন্ট থাকে? বাহ। তুমি কি এসব বলার জন্য আমায় নিয়ে আসলে? তোমাকে কতবার বলেছি করিমের সাথে মিশবা না। শোনো মাহিয়া, করিম আমার বন্ধু, ইনফ্যাক্ট ভালো বন্ধু, ওরে নিয়ে কিছু বলবা না। এই বন্ধুর জন্যই একদিন নিজের জীবনের সব থেকে দামি জিনিসটা হারাবে, দেখো। তোমার ফালতু কথা বন্ধ হলে আমি যাই এখন। আমার কথা শেষ হয়নি। আর কি বলার আছে? মাহিয়া কিছুক্ষণ নীরব থেকে বলল, কাল বাসায় মামিমা এসেছিল। ফারাজ ভ্রু কুচকালো। হুট করেই মাহিয়া ফারাজের হাত ধরে বলল, ফারাজ, আমার কিচ্ছু ঠিক লাগছে না, মনে হচ্ছে খুব খারাপ কিছু হবে, খুব খারাপ। মাহিয়ার কাণ্ড দেখে ফারাজ ঘাবড়ালো। আরে শান্ত হও, কি হয়েছে খুলে বলো তো। মাহিয়া সব খুলে বলল। আমি মাকে বলেছিলাম মামিমা যা যা চায় দিয়ে দিতে। মা রাজিও হয়েছিল একটু, কিন্তু মামিমা অনেক বাজে আচরণ করেছে। আমার ভয় হচ্ছে ফারাজ, আমাদের ব্যাপারটা যদি মামি মেনে না নেয়, আমি মরে যাব ফারাজ। ফারাজ হতভম্ব হলো, নিজেও কিছু বুঝে উঠতে পারলো না। আলতো করে হাত ছোঁয়ালো মাহিয়ার মাথায়।
মুহূর্তেই ভুলে গেল সকল খারাপ বাসনা। হয়ে উঠল আগের ফারাজ। কিছু হবে না বুড়ি, এত চিন্তা করিস না। এখন তো তুই আমার বউ, ইসলামিক শরীয়ত মোতাবেক আমার অর্ধাঙ্গিনী। আমি দেখছি ব্যাপারটা। কান্না করিস না সোনা, থাম প্লিজ। আদর মাখা কথায় মাহিয়া যেন আরো গলে গেল, আর একটু শক্ত করে জড়িয়ে ধরল। আমাকে ছেড়ে দিও না ফারাজ, আমি থাকতে পারবো না। আরে বোকা, ছাড়বো কেন? নিজের বউকে কি কেউ ছাড়ে? আমি আছি তো। এই, আমি আছি তো কথাটার মধ্যে লুকিয়ে থাকে হাজারো শক্তি। মাহিয়ার মন ভালো করতে ফারাজ বলল, তো আমার বউরানি, চলুন আরেক ম্যাচ খেলি। মাহিয়ার চোখে পানি নিয়ে ফ্যাল ফ্যাল ভাবে তাকালো। ফারাজের চোখে মুখে দুষ্টু হাসি। কালকের মতো মজা হবে কি? ফারাজের কথা বুঝতে পেরে মাহিয়া লজ্জায় লাল হয়ে গেল। ইস, এভাবে লজ্জা পেও না, নিজেকে কন্ট্রোল করা বড়ই মুশকিল। যা, চুপ করো তো। এখন তার বাধা নেই, আমার বউ তুমি, সম্পূর্ণ অধিকার আছে আমার, বুঝলা? বুঝছি, এখন চুপ করুন মহাশয়। চলো না যাই। কোথায় যাব? অন্য জগতে, যেখানে তুমি আর আমি ছাড়া কেউ থাকবে না। ফারাজের এমন কথায় মাহিয়া কেঁপে উঠল, যা দেখে ফারাজের আরো নেশা ধরল। এবার আপনাকে কে বাঁচাবে আমার হাত থেকে বলুন তো? এত ভালোবাসা দিব যে পাগল হয়ে যাবে। আবার সে ক্ষণ এলো। আজ আর মাহিয়ার ভয় হলো না, কষ্ট হলো না। এক জাগ ভালো লাগা ঘিরে ধরলো। পূরণ হলো মনের বাসনা, পূরণ হলো শারীরিক চাহিদা। প্রাপ্তবয়স্ক নর নারী মেতে উঠলো প্রকৃতির আদিম খেলায়। মগ্ন হলো দুজনাতে। নিঃশ্বাস বেড়ে গেল, হাঁপিয়ে উঠলো দুজনেই। একটা সময় ক্লান্ত হলো, থেমে গেল। ফারাজের বুকের সাথে লেপ্টে রইল মাহিয়া। তুমি আমায় কতটুকু ভালোবাসো ফারাজ? ফারাজের উন্মুক্ত বুকে হাত বুলিয়ে, এক আকাশ সমান। এখন যেন ভালোবাসাটা আরো বেড়ে গেল। কেন আগে বাড়েনি? আগে তো এত মজা পাইনি। মাহিয়া দেখলো ফারাজের সে নির্ভেজাল হাসি। আজকে কেমন সব পবিত্র লাগলো। মাহিয়াও মুচকি হাসলো। আচ্ছা ফারাজ, আমাদের সম্পর্কটা তো একটা সময় সবাই জানতে পারবে, তখন কি হবে? কি হবে? আমাদের দ্বিতীয়বার আবার বিয়ে হবে। তুমি যতটা ইজি ভাবছো ততটা না। আমি চিন্তায় আছি মামিমাকে নিয়ে। কিছু হবে না, যা হবে ঠিক হবে। দেখো, এখনই এত ভেবো না তো। মাহিয়া আর ভাবলো না, লেপ্টে রইল বুকের সাথে। বিকেল গড়িয়ে সন্ধ্যা নামলো। দুজন বেরিয়ে গেল নিজেদের ছোট ঘরটা থেকে। যেতে যেতে স্ট্রিট ফুড খাওয়া হলো। একসাথে রিক্সায় রাতের শহর দেখা হলো। হাসি মজায় কেটে গেল সুন্দর সময়টুকু। বাসার সামনে যেতে মাহিয়ার চোখ ভার হয়ে এলো। আমার যেতে ইচ্ছে করছে না ফারাজ। আমারও ছাড়তে ইচ্ছে করছে না তোমায়, কিন্তু কি করব, আজ যেতে হচ্ছে যে। কথা দিচ্ছি একদিন একবারের মতো নিয়ে যাব। একটু সময় দাও, সবকিছু গুছিয়ে নিই। আমি আপনাকে ভালোবাসি শেহজাদা। আমিও আপনাকে ভালোবাসি আমার শাহজাদি। আবার কবে এক হব আমরা? যখন আপনি চাইবেন। চলো তাহলে আবার যাই। যা ফাজিল। ফারাজ হো হো করে হেসে ফেলল। মাহিয়ার কপালে ভালোবাসার পরশেখে চলে গেল ফারাজ। মাহিয়া তাকিয়ে রইল তার যাওয়ার পানে। মনের মধ্যে উকি দিল তাদের ভালোবাসার মুহূর্তগুলো। লজ্জা পেল মাহিয়া, দৌড়ে গেল বাসায়। বাসায় ঢুকতেই, কোথায় ছিলে? মা আসলে আসল নকল কিছু জানতে চাইনি। ছিলে কোথায়? মেয়ে মানুষ রাত করে বাসায় ফিরে, তোমার বাবা জানলে কি হবে জানো? বাবা কি করে জানবে মা, তুমি না বললে? মাহিয়ার বাবা দেশের বাইরে থাকে, মা মেয়ে দুজনে এক ফ্ল্যাটে থাকে। আবার মুখে মুখে কথা। তোমার সাথে ছেলেটা কে ছিল? ছেলে? কোন ছেলে মা? আমার কাছে একদম লুকানোর চেষ্টা করবে না। নিচতলায় ভাবি দেখেছে কার সাথে রিক্সায় ঘুরছ। সত্যি করে বলো। মাহিয়া কি বলবে ভেবে পেল না। মেয়ের মুখভঙ্গি দেখে সেলিনা হক আগেই বললেন, একদম মিথ্যে কথা বলার চেষ্টা করবে না। ফারাজ ভাইয়া ছিল মা। ফারাজের কথা শুনে অবাক হলেন তিনি। ফারাজ? হ্যাঁ মা, ক্যাম্পাসে দেখা হয়েছিল, ভাইয়াই পৌঁছে দিয়ে গেল। বাসা আসলো না কেন ছেলেটা? বলেছিলাম, কিন্তু কি কাজ আছে বলে চলে গেল। ও আচ্ছা, যাও ঘরে যাও, ফ্রেশ হয়ে আসো। মাহিয়া মাথা নেড়ে সম্মতি দিয়ে নিজের ঘরে যেতে মা ডাকলো, মাহিয়া শোন। হ্যাঁ মা বলো। ফারাজ কি কিছু জানে জমির ব্যাপারে? ভাইয়া কিছু জানতো না, আমি আজ বলেছি। ভাইয়া বলল চিন্তা না করতে, মামিমাকে বোঝাবেন তিনি। ও আচ্ছা, যা তাহলে। মাহিয়া রুমে এসে স্বস্তির নিঃশ্বাস ফেললো। ফ্রেশ হয়ে বের হতে ফারাজের কল এলো। মুখে হাসি ফুটলো মাহিয়ার। কল ধরতে, বাসায় গিয়ে যে একটা কল করতে হয় তা কি কেউ ভুলে গেছে? মাহিয়া মুচকি হাসলো। ভুলবো কেন, আমি নিজেই তো দিতাম। হ্যাঁ, সেই জন্যই আমায় দিতে হলো। যাই হোক, রাত করায় ফুপি কিছু বলেছে? আর বলো না, তিনতলার আন্টি তোমাকে আর আমাকে দেখে নিয়েছে আজকে, সেটাই আবার মায়ের কানে দিছে। ভাবো কি শয়তান মহিলা। ফারাজ খিলখিল করে হেসে দিল। তুমি হাসছো আর আমার প্রাণ যায় যায় অবস্থা। ওকে ওকে, হাসছি না, তবে উনি আমায় চিনল না। আমি তো
মাঝে মধ্যেই যাই তোমাদের বাসায়। আগের পরিবার চলে গেছে, এনারা নতুন মাসখানেক হলো এসেছে। ও আচ্ছা, তুমি খেয়েছো? না, খাইনি। তবে যাও খেয়ে নাও। তুমিও নিশ্চয়ই খাওনি, তুমিও খেয়ে নাও। ওকে ডিয়ার বউ। তার মানে তুই জমি দিবিই না? না, দিব না। এটাই তোর শেষ কথা? হ্যাঁ, এটাই কথা। আপনারা ভোগ করেছেন করেন, কিন্তু আমি লিখে দিব না। ওকে, তাহলে তোদের সাথে সব সম্পর্ক শেষ এখানেই। মাহিয়ার মা ক্লান্ত চোখে তাকালেন। দাদা, তুই তো কিছু বল। ফারাজের বাবা মাথা নিচু করে রইল। বউয়ের কথার উপর কিছু বলার সাহস তার নেই। মাহিয়ার মা তাচ্ছিল্যের হাসি হাসল। অথচ মা মরার আগে তোকে কি বলেছিল ভুলে গেছিস? ফারাজের বাবা তাকালো বোনের দিকে, তার চোখও ছলছল করে উঠল। মনে পড়ল মায়ের বলা কথা। সেলিম বাজান, তোর বাপ মইরা গেছে সেই কবে। আমি তো গো তুই ভাই বোন রে নিজে হাতে মানুষ করছি। আমার সেলিনার তুই ছাড়া আর কেউ রইল না। ওরে তুই ফালাইস না বাজান, আমার সেলিনারে তোর হাতে দিয়ে গেলাম। কথা দে আমারে, ওরে তুই কষ্ট দিবি না। কথা দিলাম মা, আমি বোনের পাশে থাকবো সবসময়। এবার আমি মরেও শান্তি পাবো। তার দুদিন পরে মারা গেলেন তিনি। মায়ের বলা কথা মনে পড়তেই বুক কাঁপল। ভুলে গেলি দাদা, আজ সামান্য জমির জন্য সম্পর্ক নষ্ট করে দিচ্ছিস। বোন আমার, শোন আমার কথা। থাক দাদা, আমার যা বোঝার বুঝে গেছি। বইয়ের কথায় বোনকে পর করলি। একদম চ্যাটাং চ্যাটাং কথা বলবে না। এত ভাইয়ের জন্য দরদ জমি দিয়ে দিলেই তো পারো। মাহিয়ার মা এবার শক্ত হলেন, কাট কাট গলায় বললেন, কোনো দিনও না। এই জমি আমি ইতিমখানায় দেব, তবুও তোমাদের না। আসতে পারো এবার। রাগে গদগদ করে চলে গেলেন ওরা। যাওয়ার আগে বোনের দিকে কাতর চোখে তাকালো। সেলিনাও ভাইয়ের দিকে চোখ ভর্তি পানি নিয়ে তাকালো। মা, ও মা, বল। সব ঠিক হয়ে যাবে মা। আমার দাদা ভাই যে ভাই আমাকে ছেড়ে একটা ফল কখনো খায়নি, সেই ভাই সামান্য বইয়ের কথাই সম্পর্ক ছেড়ে দিল। যে ভাই বুকে আগলে মানুষ করলো, আর সেই ভাই। মাহিয়ার মা আর কিছু বলল না, চুপচাপ নিজের ঘরে চলে গেল। মাহিয়া মায়ের যাওয়ার দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলে রাতের খাবার রান্না করতে লাগলো। ফারাজকে একটা কল করতে হবে। ফারাজই পারে এখন কিছু করতে। মায়ের কষ্ট আর দেখা যাচ্ছে না। ফারাজের মা, তুমি এমন করতে পারো না। আমার একমাত্র বোন। আদিক্ষেতা দেখলে বাঁচি না। তোমার একমাত্র বোন সামান্য জমিটুকু দিতে পারলো না, আর আসছে বলতে একমাত্র বোন। তোমার এই ব্যবহারের জন্যই তো দিল না। তুমি কি ভালো ব্যবহার করো ওদের সাথে? কি বলতে চাইছো কি তুমি? এত যাবত দেখলো কে? কি এমন দেখেছো বোনটা আমার এ বাড়িতে আসে না, কতকাল হিসেব আছে। তোমার জন্য আসা বন্ধ করেছে, তবুও যোগাযোগ রাখতো। ছেলে মেয়েদের আদর করে এখন। আর তুমি কি করো? চুপ থাকো তুমি। আমাকে জ্ঞান দেওয়ার দরকার নাই। ওই জমির জন্য এতদিন যাই করছি, কিন্তু আর না। আর খবরদার একদম বোন বোন করবা না, বলে দিলাম। রাগে হন হন করতে করতে ঘরে গেলেন তিনি। এটাই ছিল তোমার আসল উদ্দেশ্য, যা আজ নিজেই প্রকাশ করলে। ফারাজের বাবা মায়ের টানানোর বিশাল ছবিটার কাছে গিয়ে দাঁড়ালো। পাশে বাবারও একটা ছবি। দুটো ছবিতে হাত বোলালো। আমায় ক্ষমা করো মা, আমি তোমায় দেওয়া কথা রাখতে পারলাম না। আমার আদরের বোনটাকে ছিন্ন করতেই হলো। রাতের খাবার টেবিলে দিয়ে মাহিয়া মাকে ডাকতে গেল। মা, ও খেতে এসো। মায়ের সাড়া নেই। মাহিয়া ধীর পায়ে এগিয়ে গেল। মাহিয়ার মা মায়ের ছবি জড়িয়ে কাঁদছেন। মাহিয়ারও কান্না পেল। মা, ও মা, খেতে এসো। আর কত কাঁদবে বলো তো? তুমি কাঁদলে কি সব ঠিক হয়ে যাবে? মামুও তো কোনো প্রতিবাদ করলো না। কান্না থামাও, চলো খাবে। মাকে বুঝিয়ে শুনিয়ে কটা খাওয়ালো মাহিয়া। নিজেও খেয়ে শুতে চলে গেল। ওদের বিয়ের বেশ কিছুদিন হয়ে গেছে। সম্পর্কটা শক্ত হয়েছে। সেই শক্ত সম্পর্ক ভেঙে গেল যেন এক নিমিষে, যখন জানতে পারলো মাহিয়ার একা নয়, তার মধ্যে বেড়ে উঠছে আরেক সত্তা। আরে ও কিডিং মাহিয়া? নো ইয়ার, ইটস ট্রু। বাট হু পসিবল? আমরা ইন্টিমেট হয়েছি। খুশবু যেন আকাশ থেকে পড়লো। কি তুই আর ফারাজ কিভাবে? কি তোরা একে অপরকে ভালোবাসে? জানতাম তোদের মধ্যে একটা সম্পর্ক আছে, তাও জানি, তাই বলে তোরা ফিজিক্যালে যাবে? ছি, এটা আশা করিনি। মাহিয়া হেঁচকি তুলে কাঁদছে।
তুই যেমন মেয়ে, তোর পক্ষে এসব যে পসিবল না তা আমি জানি। আচ্ছা, ফারাজকে তোকে জোর করেছে? একটু খুলে বলবি। আমরা বিয়ে করেছি। বিয়ের কথা শুনে আরও অবাক হলো খুশবু। তার চিরচেনা বান্ধবীকে সে চিনতে পারছে না। এটা কি সেই মাহিয়া যে লজ্জার কারণে কোনো ছেলের দিকে তাকাতো না অবধি? খুশবুকে এমন অবাক হয়ে তাকিয়ে থাকতে দেখে মাহিয়া ধীরে ধীরে সবটা খুলে বলল। তুই আমায় একটু বলার প্রয়োজন বোধ করলি না? দোস্ত, তখন বলার মতো সুযোগ ছিল না। ফারাজ এমনভাবে চেপে ধরেছিল, ও তো বিয়ে করতে চায়নি, আমার জোরের কারণে করতে হয়েছে। আমি চাইনি অবৈধভাবে কিছু করতে। বুঝলাম। মাহিয়া খুশবুর হাত চেপে ধরল। দোস্ত, এই সময় তুই প্লিজ অভিমান করিস না, কিছু একটা কর। আমি এখন কি করব বল না। কি করবি তা আগে ভাবা উচিত ছিল। এখন আধুনিক যুগ, প্রোটেকশনের অভাব নাই। তোরা এই যুগে হয়েও কেমনে কি বুঝি না। মাহিয়া মাথা নিচু করে ফেলল। বলার মতো কিছুই নেই তার কাছে। আসলে সে একটা বড় ভুল করে ফেলল। বেশ কিছুদিন ধরে মাথা ঘুরছিল তার, আর বমি। প্রথমে আমলে না নিলেও পিরিয়ড মিস হওয়ায় আটকে উঠল। টেস্ট করে জানতে পারলো হ্যাঁ, তার মধ্যে বেড়ে উঠছে অন্য আরেকজন। ফারাজ জানে? না, কল করছে 1 সপ্তাহ ধরে, ধরছে না। এখন যা করার ফারাজকেই করতে হবে। আগে ওর সাথে যোগাযোগ করতে হবে। সবাই জানলে কি হবে কিছু বুঝতে পারছি না। মামির সাথে মায়ের সম্পর্কটা তো তুই জানিসই, এরপর এই খবর শুনলে না জানি কি হবে। কাঁদিস না, তোর তো কোনো দোষ নাই। তোরা তো অবৈধভাবে কিছু করিস নি, কিন্তু করিস না সব ঠিক আছে। এখন চল, ফারাজ ভাইকে খোঁজা যাক। দুজন মিলে ফারাজের ডিপার্টমেন্টে গিয়ে খোঁজ করলো, পেল না। ফেরার সময় দেখা হলো করিমের সাথে। ইচ্ছে না থাকা সত্ত্বেও মাহিয়া করিমকে বলল, করিম ভাই, ফারাজ কোথায় জানেন? করিম একটু অদ্ভুত দৃষ্টিতে মাহিয়ার দিকে তাকালো। মাহিয়ার অস্বস্তি হলো। করিম ভাই, কিছু জিজ্ঞাসা করা হচ্ছে আপনাকে। ও হ্যাঁ, বলো কি বলবে। ফারাজ ভাই কোথায় জানেন? ওকে দিয়ে তোমাদের কি কাজ? দরকার ছিল একটু, যদি জানেন তো বলুন দয়া করে। তোর বান্ধবীর বুঝি ফারাজকে খুব দরকার? করিমের এমন কথা শুনে বুক ধরাস করে উঠল মাহিয়ার। তাৎক্ষণিক তাকালো করিমের দিকে। করিম যেন মজাই পেল। মাহিয়াকে করিম খুব পছন্দ করত, কিন্তু মাঝখানে ফারাজ ঝামেলা বাঁধালো। তাই তো তার এত চাল। কি বলতে চাইছেন কি আপনি? বলছো না দুধু খাও? করিম ভাই, মুখ সামলে কথা বলুন। মুখ তো সামলে রেখেছি। ফারাজকে তো পাবে না। চলো, শরীরের জ্বালা আমি মিটিয়ে দেই। ফারাজের মাহিয়ার থেকে কোনো শরীর অংশে জ্বলে কম গেল। দেবো না। রাগে চোখ মুখ লাল হয়ে গেল। থাপ্পড় মারলো করিমের গালে। করিমও ক্ষিপ্ত বাঘের ন্যায় চেঁচিয়ে উঠল। তো সাহস কত বড়, আমার গায়ে হাত তুললি? একটা কম হয়ে গেছে। তোকে তো পারলে কবর দিয়ে দিতে ইচ্ছে করছে, জানোয়ার কোথাকার। তো সাহস কি করে হয় এসব কথা আমায় বলার? আর ফারাজকে নিয়ে একটা বাজে কথা বললে জিভ টেনে ছিঁড়ে ফেলবো। আকস্মিক কাণ্ডে খুশবু হতভম্ব। মাহিয়াকে সামলানোর চেষ্টা করলো। চল মাহিয়া, এখান থেকে। এসব জানোয়ারদের সাথে তর্ক করে নিজের সম্মান নষ্ট করার কোনো মানে হয় না। ওরা পাশ কাটিয়ে যাওয়ার সময় করিমের একটা কথা কানে এলো। সুভাষ আশেপাশে হোটেলের 12 নং রুমে গিয়ে খোঁজ নেয়। তোর প্রাণপ্রিয় ফারাজকে, ফারাজের কীর্তি দেখতে পাবি। আমাকে থাপ্পড় মারার শোধ শুধু আসলে ফেরত নেব, মনে রাখিস। মাহিয়াকে শাসিয়ে চলে গেল করিম। মাহিয়ার কানে বাজলো করিমের কথা। সুভাষ আবাসিক হোটেলের 12 নং। ও কি বলে গেল খুশবু? ফারাজ আর আবার আবাসিক হোটেল? আরে ওর কথা ফারাজ ভাই ওখানে কি করবে? ওটা তো আর বলতে পারলো না খুশবু। বাদ দে, আজ আর খুঁজতে হবে না। চল, তোকে বাসায় দিয়ে আসি। এই শরীরে এভাবে থাকা ঠিক না। মাহিয়া নড়ল না, চুপ করে রইল। কিরে, বাসায় চল। করিম কেমন মানুষ জানিস না? ও তোদের মতো সম্পর্ক নষ্ট করতে চাইছে। আমি ওখানে যেতে চাই খুশবু। কি বলছিস কি এসব? ওখানে যাবি মানে? আমি দেখতে চাই করিম যা বলছে সব মিথ্যা, কোনো সন্দেহ রাখতে চাই না। খুশবু আর কিচ্ছু বলল না, মেনে নিল। হয়তো দেখে নিলে শিওর হতে পারবে। সুভাষ আবাসিক হোটেলটা বেশি দূরে নয়, 20 মিনিটের রাস্তা। ওরা একটা রিক্সা ধরলো। হোটেলের নাম বলতেই রিক্সাওয়ালা মামা কেমন একটা দৃষ্টিতে তাকালো। তবুও কিছু যায় আসলো না মাহিয়ার। নেমে ভেতরে গেল ওরা। মাহিয়া, কেমন একটা পরিবেশ দেখ। মাহিয়ার যেন কোনো ভয় করলো না। রিসেপশনে থাকা লোকটাকে গিয়ে জিজ্ঞেস করলো, এক্সকিউজ মি, মিস্টার 12 নং রুমের ফারাজ বলে কেউ কি রুম নিয়েছে? উত্তেজনার কথা আটকে যাচ্ছিল মাহিয়ার। প্রথমে লোকটা বলতে রাজি হচ্ছিল না, পরক্ষণে টাকার লোভে পড়ে নির্ধারিত রেজিস্ট্রি কাগজ দেখে বলল, হ্যাঁ, এই নামের একজন রুম নিয়েছে। এরা শোনার জন্য একদমই প্রস্তুত ছিল না। খুশবুর দিকে তাকাতে ইশারায় আশ্বস্ত করলো।
ওরা পারমিশন নিয়ে 12 নম্বর রুমে গেল। দরজার সামনে দাঁড়িয়ে মাহিয়া দ্বিধায় পড়ল। যদি সত্যি ভেতরে ফারাজ থাকে আমি মরে যাব দোস্ত, একদম মরে যাব। আরে এত ভাবছিস কেন? ফারাজ নামে তো কত মানুষই রয়েছে। মাহিয়া বেল চাপতে গিয়েও হাত সরিয়ে নিল। কাতর চোখে খুশবুর দিকে তাকিয়ে বলল, আমি পারবো না রে, চল ফিরে যাই। আমি তো আগেই বলেছিলাম, আসছি তখন দেখাই যাক না, না হয় তোর মনে খুঁতখুত করবে। অবশেষে সকল দ্বিধাকে পিছু ফেলে বেল বাজালো ওরা। 1 মিনিট, 2 মিনিট, কেউ দরজা খুলল না। আমার মনে হয় কেউ নেই, করিমই ভুল বলেছে। মাহিয়া কথার মাঝে খট করে দরজা খুলল কেউ। মাহিয়া খুশবু দুজনে কথা থামিয়ে তাকালো কাঙ্ক্ষিত মানুষটির দিকে। এক ঝলক তাকাতেই থেমে গেল দৃষ্টি। দরজা খোলা মানুষটাও ঝটকা খেলো। মাহিয়া আস্তে করে আওড়ালো, ফারাজ। নগ্ন শরীরে যে মানুষটার সামনে দাঁড়িয়ে আছে তা ফারাজই। মাহিয়া জমে গেল, দৃষ্টিতে তাকিয়ে রইল। ফারাজও হতবম্ব, মাহিয়াকে দেখতে পাবে ভাবেনি সে। ফারাজ পিছু ঘুরে সোনিয়াকে দেখল। মাহিয়ার চোখও গেল সেদিকে। তোয়ালে পেছনে শরীরটা দেখা যাচ্ছে। মাহিয়া চোখ বন্ধ করে নিল, অশ্রু গড়ালো চোখ বেয়ে। মাহিয়া আমি থাক, আর কিচ্ছু বলার দরকার নেই। মাহিয়া দৌড়ে বেরিয়ে গেল। খুশবু আহম্মক হয়ে গেছে, কি থেকে কি হলো ভাবতে পারল না। ফারাজ ভাই আপনি, ছি, কিভাবে পারলেন? সেই কৈফিয়ত কি তোমায় দিব? হ্যাঁ দিবেন, কারণ আপনি আমার বান্ধবীর সাথে চিট করেছেন। তো তোমার সাথে তো করিনি, তুমি এত কথা বলছো কেন? কথা বলছি কারণ মাহিয়া প্রেগনেন্ট শুনে পেয়েছে, ওর আপনার মতো জঘন্য মানুষের বাচ্চা পেটে ধরেছে। মাহিয়া প্রেগন্যান্ট, এ কথাটা খুব নাড়ালো ফারাজকে। খুশবু আর দাঁড়ালো না, বেরিয়ে গেল মাহিয়াকে খুঁজতে। আশেপাশে কোথাও দেখলো না। খুশবুর মাথা ঘোরালো। মাহি কোথায় তুই? আল্লাহ মেয়েটার কিছু করে না বসে। খুশবু খুঁজতে খুঁজতে ক্লান্ত হয়ে গেল। অবশেষে কিছু মনে পড়ায় দৌড়ে সেখানে গেল। গিয়ে যা দেখলো তাতে খুশবুর নিজেরই মাথা ঘুরে গেল। চিৎকার করে ডাকলো, মাহিয়া, মাহিয়া রে! দৌড়ে গিয়ে ধরলো ওকে। কি করছিস কি তুই? পাগল হয়েছিস? মাহিয়া নিশ্চুপ। তোর আজকে কিছু হলে আমি আন্টিকে কি জবাব দিতাম? হ্যাঁ, কেন শেষ করতে চাইছিলি নিজেকে? মাহিয়া আর সামলাতে পারল না নিজেকে, হাউ মাউ করে কেঁদে উঠল। বসে পড়ল মাটিতে, চিৎকার করে কাঁদল। খুশবুর সমান তালে কাঁদছে। কেন বাঁচাতে গেলি আমাকে? মরণ ছাড়া আর কি আছে আমার? এই নদীর পানিতে ভেসে যেতে দিলি না কেন? এমন দিন আমার কেন দেখা লাগলো বল না খুশবু। খুশবুই বা কি করবে, কি বলবে? আজ যে বলার কিছুই নেই। মাহিয়া নিজের পেটে হাত রাখলো শক্ত করে। এই দিন আমার কেন দেখা লাগলো আল্লাহ? কেন এর আগেই মরণ দিলে না? আমার বিশ্বাস ভরসার এই প্রতিদান দিল ফারাজ, কিভাবে পারলো? শান্ত হো জান, এমন করিস না প্লিজ। আমি কি করে শান্ত হব বলতো? আমার স্বামী, আমার অনাগত সন্তানের বাবা, সে কিনা অন্য মেয়ের সাথে। ছি, আমি আর পারছি না খুশবু, আর পারছি না। জড়িয়ে ধরলো খুশবু মাহিয়াকে। ছোট বাচ্চাদের মতো কাছে মেয়েটা। আজ সে ভীষণ অসহায়, ভীষণ অসহায়। মাহিয়া কাঁদতে কাঁদতে বলল, কোন মেয়ে চাইবে তার স্বামী অন্য নারীর সাথে একসাথে? আমার বিশ্বাসটাকে এইভাবে নষ্ট করলো। আমার ভালোবাসা এতটা ফেলনা হলো ওর কাছে, আমি ভাবতে পারছি না কিছুই। নিজের সাথে পেরে উঠতে না পেরে জ্ঞান হারালো মাহিয়া। খুশবু আটকে উঠল। মাহি, এই মাহি চোখ খোল, মাহি। নির্জন জায়গা দেখে লোকজন নেই, কার কাছে সাহায্য চাইবে খুশবু? অবশেষে নিজের বড় ভাইকে কল করলো খুশবু। ভাইয়া জলদি এসো। কি হয়েছে বনু, কাঁদছিস কেন? খুশবু ঠিকানা বলে বলল, তুমি তাড়াতাড়ি এসো ভাই, সাহায্যের অনেক প্রয়োজন। এমন জায়গায় কেন গিয়েছে তা জিজ্ঞেস করতে গিয়েও থেমে গেল মাহি। এক ঝাঁক চিন্তা ভর করলো মাথায়। দ্রুত বের হয়ে গেল। 10 মিনিটের মধ্যে পৌঁছেও গেল সে। খুশবু, খুশবু কোথায় তুই? ভাইয়ের গলার স্বর শুনে খুশবু এগিয়ে গেল। বোনকে দেখে মাহিন ব্যস্ত হয়ে বলল, বোন তুই ঠিক আছিস? আমি ঠিক আছি ভাইয়া, কিন্তু কিন্তু কি? চলো আমার সাথে। মাহিয়ার কাছে নিয়ে গেল মাহিনকে। মাহিয়াকে ওই অবস্থায় দেখে মাহিন বলল, মাহিয়ানা? হ্যাঁ ভাইয়া, প্লিজ ওকে হসপিটালে নেওয়ার ব্যবস্থা করো। ও এখানে এভাবে কি করে? কি হয়েছে কি? এত কিছু বলার সময় নেই ভাইয়া, যেতে যেতে বলছি তোমায়, তুমি সাহায্য করো দয়া করে। মাহিন দ্বিধাগ্রস্ত অবস্থায় কোলে তুলে নিল মাহিয়াকে। চুলগুলো মুখের উপর এসে পড়েছে। রোদে ঘেমে একাকার মাহিয়া। সূর্যের আলো মুখে পড়ছে মাহিয়ার। চোখে এখনো পানি লেপটে আছে। এত সুন্দর মুখশ্রী বোধহয় মাহিন আগে দেখেনি। ইস, কত সুন্দর মুখখানি। ভাইয়া তাড়াতাড়ি চলো না। আরে এত সেটি খাচ্ছিস কেন?
তুই বুঝতে পারছিস না মাহিয়া প্রেগনেন্ট। তো কি হয়েছে? কি হয়েছে মানে বাচ্চাটা আমার। প্রমাণ কি? ফারাজ অবাক হলো। মানে সিম্পল, মাহিয়ার পেটে যে তোর বাচ্চা তার তো কোনো প্রমাণ নেই, আছে কি? ফারাজ মাথা নেড়ে না করলো। তাহলে তো হলোই। আর তোরা যে বিয়ে করেছিলি তারও তো কোনো প্রমাণ নেই। তা নেই, কিন্তু বিয়ে তো করেছি। আরে রাখ তোর বিয়ে, এমন কত হয় অহরহ। কিন্তু মাহিয়া যদি সবাইকে বলে দেয়? বলবে, তাতে কি? প্রমাণ তো দিতে পারবে না, ও তো নিজেই লজ্জিত হবে। এগুলো কি ঠিক হবে? যতই হোক ফুপি জানলে কষ্ট পাবে। আমি যতটুকু জানি তোদের সাথে মাহিয়াদের সম্পর্ক ভাঙার পথে। তোর ফুপু জমি দেয়নি নাকি? দেখ কেমন ফুপু তোর, সামান্য জমিটুকু দিতে পারলো না। আর এমনিতেও আন্টি ওই মেয়েকে মেনে নেবে বলে মনে হয় না। ওরা স্বীকার করলে তোকে রাস্তায় নামতে হবে, এমন বিলাসিতা পাবি না, ভেবে দেখ। ফারাজ ভাবলো আসলেই তাই, ওর মা কখনই মানবে না, উল্টো তাকেই বের হয়ে যেতে হবে। ফারাজকে ভাবতে দেখে বাঁকা হাসল করিম। থাপ্পড় মারা গালে হাত দিয়ে মনে মনে বলল, আমাকে মারা এক থাপ্পড়ের যতকে সারা জীবন বইতে হবে। আমার কাজ শ্বাস, এবার যা করার ফারাজি করবে। আমার মেয়ে কোথায়? কোথায় আমার মাহিয়া? আন্টি শান্ত হও, মাহিয়া ঠিক আছে, জ্ঞান হারিয়েছে এই যা। কিভাবে, কি হলো? খুশবু মাথা নিচু করলো। কি বলবে সে? এই যাত্রায় বাঁচালো খুশবুর ভাই। প্রচণ্ড রোদ তো, তাপ সহ্য করতে পারেনি। আপনি বসুন। মাহিয়ার মা ভ্রুকুচকে তাকালো, তা দেখে খুশবু বলল, আন্টি আমার বড় ভাই মাহিন, তোমাদের বলেছিলাম না ভাইয়া আমেরিকায় থাকতো, যে মাসখানেক হলো দেশে এসেছে। মাহিয়ার মা স্বস্তির নিঃশ্বাস ফেললেন। এরই মধ্যে ডক্টরের ডাক পড়ল। মাহিয়ার বাড়ির লোককে? আমি ওর মা। কেবিনে আসুন। খুশবু আর মাহিন একে অপরের দিকে তাকালো। ইতিমধ্যে মাহিনকে সব খুলে বলেছে খুশবু। নিষ্পাপ মেয়েটার এই পরিণতিতে খারাপও লেগেছে তার। কেন, সিরিয়াস কিছু ডাক্তার? আমার মেয়ে ঠিক আছে তো? আপনি কি কিছু জানেন না? আমি কি জানবো? আপনার মেয়ের হাজবেন্ড কোথায়? ডাক্তারের এমন কথায় মাহিয়ার মা অবাক হলো ভীষণ। স্বামী? কি বলছেন, কিছুই বুঝতে পারছি না। আপনার মেয়ে বিবাহিত না? না, একমাত্র মেয়ে। আমার মেয়ের বয়স হবে 18, এখনই বিয়ে দেওয়ার কথা তো ভাবিও না। তাহলে কিভাবে কি? কি হয়েছে একটু বলবেন? ভাইয়া আন্টি তো এখনো বের হচ্ছে না, ডাক্তার আন্টি কি সব বলে দিল? কি হবে ভেবে হাত পা ঠান্ডা হয়ে আসছে আমার। সত্যি কখনো চাপা থাকে না, জানি তো। যা হবে দেখা যাবে। দুই ভাই বোনের কথার মাঝে মাহিয়ার মা বেরিয়ে আসলো। শরীর তার নিস্তেজ, রোবটের মতো এগিয়ে আসছে। খুশবু তাকে দেখে বলল, ভাইয়া আন্টি। মাহিন ইশারায় কাছে যেতে বলল। খুশবু ঢোক গিলল, এগিয়ে গেল। আন্টি সব ঠিকঠাক তো? মাহিয়ার মা রক্ত চোখে তাকালো খুশবুর দিকে। খুশবুর ভয় হলো। আমি বাইরে অপেক্ষা করছি, মাহিয়ার জ্ঞান ফিরলে নিয়ে আয়। এতটুকু বলেই সে পা বাড়ালো বাইরের দিকে। খুশবু ভাইয়ের দিকে অসহায় চোখে তাকালো। মাহিয়া চোখের ইশারায় ভয় পেতে না করলো। ড্রয়িং রুমের সোফায় এক কোণে বসে আছে মাহিয়া, শরীরটা ক্লান্ত ভীষণ। এত মধ্যে মায়ের হাতে থাপ্পড় খেয়েছে মেয়েটা। ক্লান্ত শরীরে তাল সামলাতে না পেরে পড়ে গিয়েছে, যার ফলে ঠোঁটের কোণে রক্ত জমা হয়েছে। আন্টি কি করছো, মেরো না, অসুস্থ। তুই চুপ কর খুশবু, ওরে বলতে বল কে সেই ছেলে, বল আমায়। আজ আমি তোকে মেরেই ফেলবো। এমন সর্বনাশ করার আগে একবারও বুক কাঁপলো না? মাহিয়া নিশ্চুপ। ডক্টরের কথা মনে পড়ল মাহিয়ার মায়ের। আপনি কিছু জানেন না, অথচ আপনার মেয়ে প্রেগনেন্ট? কি বলছেন এসব কথা, ঠিক করে বলুন। রাখবেন না মিস, আপনাকে মিথ্যে বলে আমার লাভ কি? দেখুন রিপোর্টে মাহিয়া কনসিভ করেছে। হাতে থাকা রিপোর্টার দিকে তাকাতে চোখ বড় হয়ে গেল, মাথায় চক্কর দিল। রিল্যাক্স মিস, এখনকার মেয়ে তো এমন অহরহ হয়, এসব কোনো ব্যাপার না। যেহেতু মেয়ের বিয়ে হয়নি তাই বলবো অ্যাবর্শন করে ফেলুন। ভ্রূণের বয়স কম, মাত্র 2 মাস। এই তুই চুপ করে আছিস কেন? কথা বল, যে এমন করেছে বল। সমাজে মুখ দেখাবি কি করে? এমন কলঙ্ক গায়ে মাখার আগে মরে যেতে পারলি না? চাকতি সকলে তাকালো তার দিকে। খুশবুর ভাই আসেনি, পারিবারিক ব্যাপারে থাকতে চায় না বলে ওদের নামিয়ে দিয়ে গেছে। যাওয়ার আগে খুশবুকে বলে গেছে সব ঠিক হলে কল করতে। মাহিয়া বিস্ময় নিয়ে মায়ের দিকে তাকালো। তোর বাপকে কি জবাব দিব আমি? তার আদরের মেয়ে পেট বাঁধিয়ে বসে আছে, এই প্রতিদান দিলি তুই? ইচ্ছি। আন্টি তুমি ভুল বুঝছো, আমার কথা শোনো। কি শুনবো তোর কথা? কোনো কথাই শুনবো না। এই তুই উঠ, এই বাচ্চা নষ্ট করবি তুই আজই। কার অবৈধ সন্তান রাখার কোনো মানে হয় না। বাচ্চা নষ্ট করার কথা শুনে মাহিয়া উঠে দাঁড়ালো, চিৎকার করে বলল, অনেক বলেছো মা, আর কিচ্ছু না। আমার সন্তান অবৈধ নয়, সে বৈধ। তার বাবা আছে,
সে জারজ নয়। আমি কোনো পাপ করিনি মা। কথাটা বলেই দৌড়ে চলে গেল রুমে। দরজা বন্ধ করে দিল সাথে সাথে। মাহিয়ার দরজা বন্ধ করা দেখে খুশবুর ভয় হলো। মাহি, এই মাহি দরজা খোল মাহি। আন্টি কিছু বলে, আন্টি মাহি দরজা আটকে দিয়েছে। খুশবুর কথা কানেই গেল না যেন। তার মাথায় ঘুরছে মাহিয়ার বলা কথা। খুশবু উপায় না পেয়ে ভাইকে কল করলো। ভাইয়া তুমি তাড়াতাড়ি এসো প্লিজ, সর্বনাশ হয়ে গেছে। কি হয়েছে বোন? আন্টির সাথে রাগারাগি করে মাহিয়ার দরজা আটকে দিয়েছে, খুলছে না। আমার ভয় হচ্ছে ও উল্টোপাল্টা কিছু। তুমি জলদি এসো ভাইয়া। আসছে আমি, কিছু হবে না, চিন্তা করিস না। খুশবু কাঁদতে লাগলো। মাহিন এলো 5 মিনিটের মাথায়। কোথায় ও? খুশবু দেখালো। মাহিয়া দরজা খুলুন। পাগলামি করবেন না মাহিয়া, দরজা খুলুন বলছি। কোনো সাড়া নেই। আমি কিন্তু দরজা ভাঙবো মাহিয়া, লাস্টবারের মতো বলছি, দরজা খুলুন। অবশেষে বাধ্য হয়ে দরজা ভাঙতে হলো। মাহিয়ার মা তখনও নিশ্চুপ। মাহিন খুশবু দরজা খুলতে দম বন্ধ করা ব্যাপার দেখলো। মাহিয়া গলায় সবে কাপড় পেঁচিয়েছে, অমনি মাহিন গিয়ে ঝটকা মেরে নিচে নামালো। তৃতীয় থাপ্পড়টা মাহিনী মারল। এই মেয়ে পাগল, আপনি কি পেয়েছেনটা কি? হ্যাঁ, মরে গেলে কি সব হয়ে গেল? আপনি জীবন দিয়ে দিলে ফারাজ ফিরে আসবে না। আপনি জীবন দিয়ে দিলেই মুক্তি পাবেন না। আপনার জীবনের বিনিময়ে কোনো ভালো কিছু হবে না, বরঞ্চ একটা নিষ্পাপ প্রাণ ধ্বংস হবে যার কোনো দোষই নেই। আপনার বাবা মা ধুকে ধুকে মরবে, আপনাকে নিয়ে সবাই ছিছি করবে। নিজেকে শেষ করার পরও শান্তি পাবেন না আপনি। মাহিয়া কাঁদছে। মাহিন কাঁদতে দিল। কাঁদুন, চিৎকার করে কাঁদুন, নিজের কষ্টগুলোকে ধুয়ে ফেলুন, শক্ত হন, অধিকার আদায় করতে শিখুন। আপনি বা আপনার সন্তান দোষী নয়, দোষী সে যে হালাল সম্পর্কটাকে নষ্ট করেছে। আশা করি আর ভুল সিদ্ধান্ত নেবেন না। খুশবুকে মাহিয়ার কাছে থাকতে হবে। বেরিয়ে গেল মাহিন। প্রচন্ড রাগ লাগছে মেয়েটার উপর। কি পেয়েছে জীবনটা নিয়ে। মাহিন বেরিয়ে মাহিয়ার পাশে বসলো। খুশবু মাহিয়াকে জড়িয়ে নিল। কি হতো বলতো, কত ভয় পেয়েছিলাম। সব ঠিক হয়ে যাবে চান। ফারাজ ভাইয়ের সাথে কথা বলবো দরকার হয়। তুই প্লিজ পাগলামি করিস না। আমি কিছু বুঝতে পারছি না বাবা, আমার মেয়েটা শেষমেশ এমন কাজ করবে ভাবিনি। আর ফারাজ ও কিভাবে এত আদর ভালোবাসা যাকে দিয়েছি সেই ছুরি বসালো। মাহিন কি বলে সান্ত্বনা দেবে বুঝলো না। মাহিয়ার মায়ের হাত দুটো ধরে বলল, প্রত্যেকের জীবনেই ভুল আছে আন্টি। মাহিয়া খুব সরল, সহজেই বিশ্বাস করে মানুষকে। তবে ওরা বিবাহিত, আর এটা ফারাজ অস্বীকার করতে পারবে না। আপনি মাহিয়াকে দোষ না দিয়ে ফারাজের সাথে কথা বলুন, এটাই ফাইসালা হবে। না, আমি ওকে বিয়ে করিনি, এটা মিথ্যা কথা। ফারাজের এমন কথায় মাহিয়া হতবম্ব। মাহিনের কথা মতো পরদিনই মাহিয়াকে নিয়ে ভাই বাড়ি এসেছে সেলিনা হক। এসে থাপ্পড় বসিয়েছেন ফারাজের গালে। তুই কিভাবে পারলি আমার মেয়ের এত বড় সর্বনাশ করতে? একবারও এই ফুপুর কথা মনে পড়লো না? এই তোর সাহস তো কম না, আমার ছেলের গায়ে হাত তুলিস। আর কি সর্বনাশ করেছো ও? হ্যাঁ, তা নিজের গুণধর পুত্রকে জিজ্ঞেস করুন কি করেছে সে। আমি কিছু করিনি মা, এরা মিথ্যা বলছে, অপবাদ দিচ্ছে। কত স্পষ্ট স্বীকারোক্তি, কত গুছিয়ে মিথ্যে বলা। মাহিয়ার মা এবার রেগে গেলেন। আরেকটা থাপ্পড় মারতে যেতেই হাত ধরলেন ফারাজের মা। আমার ছেলের গায়ে আর একটাও আঁচড় নয়। মা মেয়ে পেয়েছিস কি? এই তুই মাহিয়াকে বিয়ে করিসনি, সত্যি কথা বল। টাকা আমার দিকে বল, বিয়ে করিসনি? বিয়ে? কি বলছিস কি তুই এসব? ঠিকই বলছি, পালিয়ে বিয়ে করে একসাথে থেকে এখন অস্বীকার করা হচ্ছে। ওরা কি বলছে ফারাজ? ফারাজ নিশ্চুপ। এমন পরিস্থিতি হবে ভাবেইনি। ঘর ভর্তি মানুষ। ফারাজের বাবা শুধু অবাক হয়ে যাচ্ছেন। খুশবু আছে সাথে। মাহিনকে আসতে বলা হলেও সে আসেনি। তবে খুশবুর কলে শুনেছে সব। মাহিয়া এক দৃষ্টিতে তাকিয়ে আছে ফারাজের দিকে, ওর উত্তরের আশায়। ফারাজ তাকালো মাহিয়ার দিকে। মাহিয়ার কাতর চাহনি যা দেখে কিছুক্ষণের জন্য হলেও কি একটা হলো মনে। কি রে, কি বলছে ওরা? কথা বলছিস না কেন তুই? ফুপু মিথ্যা বলছে, আমাদের মধ্যে কোনো সম্পর্ক ছিল না। ওরে আমি বোনের চোখেই দেখেছি, আমাকে ফাঁসাচ্ছে ওরা। মাহিয়ার মুখ হা হয়ে গেল। অবাক হলো। সেলিনা হক সাজিয়ে গুছিয়ে কেউ এত সুন্দর মিথ্যে বলতে পারে? মাহিয়ার ঠোঁটে তাচ্ছিল্যের হাসি ফুটলো। দেখো ফারাজের বাপ, দেখো তোমার ভাগ্নি কার সাথে কি করছে, আর দোষ চাপাচ্ছে আমার ছেলের উপর। নষ্টা মেয়ে কোথাকার। এই মেয়েকে নিয়ে আমার সাথে ঝগড়া করো তুমি? দেখো আজ দেখো তোমার আদরের বোন আর ভাগ্নির কার্যকলাপ। মাহিয়ার মায়ের মুখে কথা নাই।
সে শুধু ফারাজের দিকে তাকিয়ে আছেন। খুশবুর চোখ দিয়ে ঘৃণার পানি গড়াচ্ছে, কিন্তু অবাক করার বিষয় মাহিয়ার চোখে এক ফোঁটাও পানি নেই। বেরিয়ে যা আমার বাড়ি থেকে। এমন কলঙ্কিত মেয়ের পা আমার বাড়িতে পড়ছে। হায় হায়, কি যে হবে। এরই মধ্যে মাহিয়ার মা একটা ঘটনা ঘটিয়ে ফেললেন। ফারাজের কাছে গিয়ে হাত ধরে মিনতি করলেন। এমন কথা বলিস না ফারাজ, ভুলে গেলি ফুফুর আদর, ভুলে গেলি সব। এতটা স্বার্থপর তো তুই না। আমার মেয়েটার কি হবে বল? তার কান্না যেন মন গলাতে পারল না ফারাজের। কড়া গলায় বলল, আমি মিথ্যা বলছি না, আমাদের মধ্যে কোনো সম্পর্ক নেই, আপনারা আসতে পারেন। মা যেতে বলো, এদের আমার ভালো লাগছে না। কথা বলতে দেরি, গালে থাপ্পড় পড়তে দেরি নেই। থাপ্পড়টা মাহিয়ায় মেরেছে। ফারাজ গালে হাত দিয়ে তাকালো। মাহিয়ার চোখে যেন রক্ত ঝরছে। তুই আমায়? চুপ, একদম চুপ, বেঈমান কোথাকার। এই মাইয়া, গলা দিয়ে একটা আওয়াজ বের হলে জিভ টেনে ছেড়ে ফেলবো। আমার জীবনের সব থেকে বড় ভুল তোর মতো ছেলেকে বিশ্বাস করা। আমার জীবনের সবচেয়ে বড় ভুল তোকে ভালোবাসা। যে ভুলের মাসুল আমার সন্তানকে দিতে হচ্ছে, যে কিনা পৃথিবীর আলো দেখতে পায়নি এখনো, অথচ তার বাবা নিকৃষ্ট একজন মানুষ। মুখ সামলে কথা বল। মুখ সামলানোই আছে। আমি মাহিয়া আমার গর্ভের সন্তানের কসম কাটছি, তাকে আমি পৃথিবীর সমস্ত সুখ দিব। আমি প্রমাণ করব সন্তানের জন্য বাবার দরকার হয় না। জন্ম দিলে যেমন মা হওয়া যায় না, তেমনি বাবাও না। তোর জন্য যে ভালোবাসাটা মনে ছিল তা আজ ঘৃণায় পরিণত হলো। তুই ধুকে ধুকে মরবি। একটা সময় এই আমাকে তোর প্রয়োজন হবে, সেদিন তুইও ছটফট করবি। সেদিন কখনো আসবে না। মাহিয়া হাসলো, গা গা পানি হাসি দিল, চোখ দিয়ে পানি গড়ালো। মেয়ের এমন কাণ্ড দেখে ভয় হলো সেলিনা হকের। তিনি কিছু বলতে যাবেন তার আগে মাহিয়া বলল, চলো মা, এখানে আর এক মুহূর্তও নয়। মায়ের হাত ধরে সদর দরজা অব্দি গেল। হঠাৎ দাঁড়িয়ে খুশবুকে বলল, তোকে কি আলাদা করে নিমন্ত্রণ করতে হবে? খুশবু বোকা বনে গেল। মাহিয়ার চোখ পড়ল দূরে চেয়ারে বসে থাকা লোকটার দিকে। এগিয়ে গেল সেদিকে। মাহিয়াকে আসতে দেখে দাঁড়িয়ে গেলেন তিনি। নাটকবাজ। আজও যেমন চুপ থাকলেন, ভবিষ্যতেও চুপ করে থাকবেন আশা করি। আপনার না একটা মেয়ে আছে, কি যেন নাম? হ্যাঁ, ফারিয়া। আমার চোখের পানি অভিশাপ দিবে আপনাদের। আমার হাহাকার ধ্বংস করবে এই অহংকার। পুরুষ নামের কলঙ্ক আপনি মামা মশাই, জন্মও দিয়েছেন কাপুরুষ। ভালো থাকবেন। মাহিয়া আর এক মুহূর্তও দাঁড়ালো না, চলে গেল নিজের গন্তব্যে। চোখ দিয়ে তার অঝরে অশ্রু ঝরছে। ফারাজ স্তব্ধ হয়ে ছাদের এক কোণে বসে আছে। কিরে বেটা, কি শুনলাম? অবশেষে আপদ বিদায় হলো তো জীবন থেকে? ফারাজ চুপ করে রইল। কি মামা, চুপ মেরে আছিস কেন? ট্রিট দিবি কবে বলতো? এসব বোধহয় ঠিক হলো না করিম। যতই হোক আমরা বিয়ে করেছিলাম, এটা সত্য প্রমাণ না থাকুক, কিন্তু শরীয়ত মোতাবেক বিয়ে তো করছি। করিম দুর্বোধ হাসলো। তার কাজ হয়ে গেছে। এখন ফারাজ আফসোস করলে কি? মাহিয়ার মনে শুধু ঘৃণাই যে আছে। তবু করিম বলল, আর এসব কোনো ব্যাপার না, সোনিয়া আছে না, ও দেখে নেবে। বলে যাস না সোনিয়ার সাথে কিন্তু। চুপ কর তুই, সব তোর জন্যই হয়েছে। চাপ বাবা, আমি কি করলাম? বিয়ে করছিস থেকে আমায় আগে বলছিস? বিয়ে করছো তোমরা, একসাথে থাকছো তোমরা, মাহিয়ার পেটে বাচ্চা তোমার, আর দোষ আমার? বাহ। আমায় একা ছাড়, যা তুই এখন। কিছু ভালো লাগছে না। ওকে, চলে যাচ্ছে আমি। করিম উঠে গেল। ছাদের দরজা অব্দি এসে হাসলো নিজের মনে। আবার প্রতিশোধ নেওয়া শেষ। দুজনের জীবন ছাড়খাড় করতে পেরেছি, এখন শান্তি পাবো। মারে আর কাঁদিস না, আমি ওদের নামে পুলিশে কেস করব, তুই ভাবিস না। না মা, তার কোনো দরকার নেই। ওদের শাস্তি আল্লাহই দিবে। যতই হোক সে আমার স্বামী, সে না করলেও মিথ্যা হয়ে যাবে না। বাসায় ফিরে চিৎকার করে কেঁদেছে মাহিয়া। আল্লাহর কাছে বারবার ফরিয়াদ করেছে, হে আল্লাহ, আপনি কেন আমার সাথে এমন করলেন? আমার সন্তানকে কেন বাবা থাকতেও এতিম করে দিলেন? আমার ভাগ্য এত কেন খারাপ হলো? মেয়েকে নানাভাবে বোঝালেন তিনি। প্রথমে রাগ করে থাকলেও এখন আর নেই। মেয়ের এমন অবস্থা শুনে বাবা আর দূরে থাকতে পারলেন না। দিনগুলো এভাবে কাটতে লাগলো। মাহিয়ার জন্য সকলে যেন জান দিতেও প্রস্তুত। এই সময় খুশবু আর মাহিন খুব সঙ্গ দিয়েছে মাহিয়াকে। দেখতে দেখতে 8 মাস শেষ হলো। ডেলিভারির ডেটও পড়ে গেল। পেটটা বেশ উঁচু হয়েছে। মাহিয়া রোজ পেটে হাত রাখে, বাবুর নড়াচড়া অনুভব করে। আজও তার ভুল হলো না। আর মাত্র কয়েকটা দিন, তারপরে তুই আমার কোলে আসবি। আমার সোনামণি, খুব আদর করব তোকে। পৃথিবীর সব সুখ দিব, কোনো বিপদ ছুতে পারবে না। অমনি বাবু নড়ে উঠল। খুশিতে চোখে পানি চলে এলো মাহিয়ার। আসতে পারি গেদুর আম্মু?
কারো কথায় সামনে তাকাতে হাসি আরো প্রশস্ত হলো। জি আসুন। গেদুর সাথে কথা হয়েছিল বুঝি? মাহিয়া মুচকি হাসলো, হাসলো মাহিনও। চাম্পো, তাড়াতাড়ি চলে আসো তো, আমাদের একসাথে কত গল্প করা বাকি, তাড়াতাড়ি এসে বড়। বাবু কি বুঝলো কে জানে, নড়ে উঠল। মাহিয়া খিলখিল করে হাসলো। মাহিন মুগ্ধ হয়ে সেই হাসি দেখল। কি হলো? বাবু নড়েছে। আমার কথা পছন্দ হয়েছে বোধহয়। নিজেকে সামলে নিয়েছে মাহিয়া। নিজের সন্তানের জন্য নিজেকে তৈরি করছে। অবশেষে ঘনিয়ে আসলো সেই মুহূর্ত। মাহিয়া মায়ের হাত ধরে আছে। চিন্তা করো না মা, ভয়ের কিছু নেই, আমরা আছি তো সবাই তোর সাথে। ভাববেন না, আল্লাহর ওপর ভরসা রাখুন, আপনি তো সাহসী মেয়ে। মাহিয়া হাসলো। ওটি রুমে নেওয়া হলো তাকে। সকলে মাহিয়াকে ভরসা দিলেও চিন্তা হচ্ছে সবার। মাহিয়ার মা আল্লাহর কাছে প্রার্থনা করছেন। দীর্ঘ সময় পর বাবুর কান্নার আওয়াজ শোনা গেল। হাসি ফুটলো সকলের মুখে। নার্স বাচ্চাকে নিয়ে এলো। প্রথমে খুশবু কোলে নিল। আনন্দে কেঁদে ফেলেছে মেয়েটা। ছেলে বাবু হয়েছে মাহিয়ার। বাচ্চা মা কেমন আছে নার্স? নার্স জানালো সে ভালো আছে। মাহিনের স্ত্রী বলে সম্বোধন করলো। মাহিন বিষম খেলো। খুশি হয়ে টাকা দিতে হলো ওদের। মাহিয়ার মা বাবুকে কোলে নিয়ে কেঁদে ফেললো। কি সুন্দর নিষ্পাপ বাচ্চা। মাশাআল্লাহ, আমার নাতি কি সুন্দর। আল্লাহ তোমার নেক হায়াত দান করুক। খুশির জোয়ারে বয়ে গেল পুরো পরিবার। ফায়াজ সোনা, তাড়াতাড়ি এসো বাবা, লেট হয়ে যাচ্ছে তো। আসছি মাম্মা, একটু ওয়েট করো। ফায়াজ ঝটপট চলে এলো 4 বছরের ফায়াজে। সবার চোখের মনীষে। আজ তারা যাবে খুশবুর বিয়েতে। মাহিয়া এখন এক মাল্টিন্যাশনাল কোম্পানির সিনিয়র আর্কিটেক্ট। মাম্মা, মামনির আজ বিয়ে। হ্যাঁ বাবা। বিয়ে মানে কি মাম্মা? বিয়ে মানে হচ্ছে নতুন কারো কাছে যাওয়া। এখন যেমন তোমার মামনি আমাদের সাথে থাকে, আজকের পরে অন্য বাসায় থাকবে। মামনি আমাদের ছেড়ে দূরে চলে যাবে মাম্মা, আমাকে কি আর আদর করবে না? খুশবুকে ফায়াজ মামুনি বলে। এটা খুশবুরে শেখানো। ফায়াজকে বড্ড ভালোবাসে মেয়েটা। ফায়াজের মন খারাপ দেখে মাহিয়ারও মন খারাপ হলো। ছেলেকে জড়িয়ে ধরে বলল, তোমার মামনি তোমায় সব সময় আদর করবে, ভালোবাসবে। সত্যি? হ্যাঁ সোনা, সত্যি। ফায়াজ চুপ হলো। নিজের ব্যক্তিগত গাড়ি করে যাচ্ছে ওরা। মাহিয়া চোখ বন্ধ করলো। ফারাজ তার কৃতকর্মের ফল পেয়েছে। ফারাজের বোনেরও একই পরিণতি হয়েছে। মাহিয়ার খারাপ লাগলো, এটাই চেয়েছিল। ফারাজ এক অ্যাক্সিডেন্টে তার পুরুষত্ব হারিয়েছে। মাহিয়া, আমি আপনাকে ভালোবাসি, কেন বুঝতে পারছেন না? আমার মধ্যে কিসের কমতি আছে বলুন? মাহিন দীর্ঘ 2 বছর ধরে মাহিয়াকে বোঝাচ্ছে সে তাকে ভালোবাসে, কিন্তু মাহিয়ার একই কথা, সম্ভব নয়। আমি যদি আপনাকে ভালোবাসতে পারতাম তবে নিজেকে অনেক ভাগ্যবান লাগতো, কিন্তু আফসোস তা সম্ভব নয়। কেন সম্ভব না? সবাই রাজি, শুধু আপনার উত্তরের জন্যই বসে থাকা। আপনি আমার থেকে বেটার ডিজার্ভ করেন মাহিন। কিন্তু আমার যে আপনাকেই চাই। আপনাকে দেওয়ার মতো আমার কিছুই নেই। আমি আজও ফারাজে আবদ্ধ। একজনকে ভালোবেসে আমি নিঃস্ব। সে যাই করুক না কেন, তাকে আমি এখনো ভালোবাসি। মৃত্যুর আগ অবধি ভালোবাসবো। যতই বলি ঘৃণা করি, কিন্তু তাকে আমি সত্যিই ঘৃণা করতে পারিনি। আপনি খুব ভালো মাহিন, আমার জন্য অপেক্ষা করেন না। নিজের জীবন গুছিয়ে নিন, আমি সত্যিই অসহায়। মাহিন কিছু বলতে যাবে তার আগে ফায়াজ ডাকলো, মাম্মা, পাপা, কি করছো তোমরা? মাহিন চোখ দ্রুত মুছে ফায়াজকে কোলে তুলে নিল। গল্প করছিলাম মাই প্রিন্স, তুমি গিয়ে খেলা করো, আমরা আসছি। ফায়াজ চলে গেল। এই পাপা ডাকটা কি সত্যি করা যায় না? সম্ভব হলে করা যেত।